হ্যাঁ, নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো একের অধিক স্ত্রী বা পত্নী কোনো জাতকের জন্মছকে এই ধরনের যোগ রয়েছে কিনা সেটা আমরা কিভাবে জানব। আজকে আলোচনার মূলত বিষয় হচ্ছে এটাই। অনেক সময় আমাদের যখন বিবাহ বিচার করতে হয় তখন যদি কোনো জাতক বিশেষ করে আমাদের কাছে আসে এবং তার জন্মছক বিচারের কথা বলেন, তাহলে বিবাহ বিচার করতে গেলে আমাদেরকে কিন্তু দুটো তিনটি বিষয় যিনি প্রশ্নকর্তা তিনি যদি নাও বলেন তবু আমাদেরকে কিন্তু সেটা দেখতে হয়। প্রথমত আমরা দেখব যে তার বিবাহ সম্ভব কিনা, বিবাহ হলে সেই বিবাহে সেই দাম্পত্য জীবন কতখানি মধুর হবে বা সেখানে কোনো বিঘ্ন ঘটবে কিনা, বিবাহে কোনো ঝঞ্ঝাট রয়েছে কিনা এটা আমাদের দেখতে হয়। এবং পাশাপাশি এটাও অনেকে জিজ্ঞাসা করেন, দেখুন তো যে দ্বিতীয় বিবাহের কোনো যোগ রয়েছে কিনা। তাহলে আমরা যখন জ্যোতিষ শিখছি তাহলে সমস্ত দিক কিন্তু আমাদেরকে একটা আলোচনা বা আমাদের চর্চার মধ্যে রাখতে হবে, তাতে কেউ জিজ্ঞাসা করুক বা না করুক। এখানে আমি ৫-৬টি সূত্র আপনাদের আজকে আমি শেয়ার করব। যে সূত্রগুলো আমি বলবো আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে থাকুন। আপনারা যখন সূত্রগুলো ধরে কোনো জন্মছক প্র্যাকটিস করবেন তখন এই সূত্রগুলোর সঙ্গে যদি কোনো জন্মছকের কোনো সূত্র মিলে যায় তখন সেখানে কী ধরনের রেজাল্ট আসছে তারও একটা গবেষণামূলক ফল কিন্তু আপনারা সেখান থেকে পাবেন। তাই দেরি না করে প্রথম সূত্র আলোচনা করছি, যেটা হচ্ছে লগ্নপতি। সেই লগ্নপতি যদি অষ্টম হাউসে থাকতে হবে, লগ্নপতিকে অষ্টম হাউসে কিন্তু থাকতে হবে। এবং পাশাপাশি আমাদেরকে কিন্তু সেভেন্থ হাউসটা দেখতে হবে, সেই সেভেন্থ হাউসে কোনো পাপক গ্রহ রয়েছে কিনা সেটা দেখতে হবে। এবং আপনারা জানেন যে দ্বিতীয় ভাব থেকে আমাদের পরিবারের বিচার করা হয়, সপ্তম ভাব থেকে বিবাহের বিচার করা হয়, অষ্টম ভাব হচ্ছে যে কোনো ভাবের মৃত্যু, এখান থেকে আমরা বিচার করি। তাহলে প্রথমে আমরা কি দেখলাম যে লগ্নপতি অষ্টমে রয়েছে কিনা, সপ্তম ভাবে কোনো পাপগ্রহ রয়েছে কিনা, পাশাপাশি আমরা দেখব দ্বিতীয় পতি অর্থাৎ দ্বিতীয় ভাবের যে অধিপতি সেই ভাবাপতি কোনো পাপগ্রহ যুক্ত রয়েছে কিনা। তাহলে এই তিনটি পয়েন্ট যদি আমাদের মিলে যায় তাহলে আমরা ধরে নেব যে এই জাতকের দ্বিতীয় বিবাহের বা দ্বিতীয় স্ত্রীর কোনো সম্পর্ক তৈরি হবে কিনা এটা কিন্তু বলা যায়। অনেক সময় বিবাহ গোপন থাকে, প্রকাশ্যে আসে না, সেক্ষেত্রে গভীর প্রেমটাও কিন্তু দ্বিতীয় বিবাহ বা স্ত্রী রূপে কিন্তু অনেক সময় কাউন্ট করা হয়ে থাকে। দেখা গেল যে কোনো জাতকের একটি মাত্র বিবাহ হয়েছে এবং তার স্বীকৃত অনুযায়ী একটি স্ত্রী, কিন্তু দেখা যায় যে বিবাহের পরেও তার একটা অন্য সম্পর্ক তৈরি হতে পারে, কিংবা এই বিবাহ ঘটবার পূর্বেই দেখা গেছে যে তার অতীতে আর একটা গভীর সম্পর্ক ছিল, যে সম্পর্কটা অনেকটাই স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। তাহলে আর কথা না বলি আমরা দ্বিতীয় সূত্রের দিকে চলে যাই। দ্বিতীয় সূত্রে আমরা কি দেখব, সেভেন্থ হাউসের যে লর্ড, সেই লর্ড এমন একটা ভাবে বসে থাকবে, সেই ভাবটি যদি সেভেন্থ হাউসের সাপেক্ষে সেই লর্ডের সাপেক্ষে নিচস্থ হয় এবং সেটা যদি শত্রু ঘর হয়, এটা আমাদেরকে দেখতে হবে। তার পাশে দেখতে হবে আমাদের সেই সপ্তম হাউসে কোনো পাপগ্রহ বা সিনফুল প্ল্যানেট অর্থাৎ কোনো ম্যালিফিক প্ল্যানেট সেখানে অবস্থান করছে কিনা। তাহলে এই সূত্রগুলো যদি মিলে যায় সাধারণত দেখা গেছে যে সেই জাতকের একের অধিক স্ত্রী তার জীবনে এসেছে। এরপরে আলোচনা করব তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে বিবাহের কারক গ্রহকে
সপ্তম ভাবের কারক গ্রহ। তাহলে এই কারক গ্রহ সে পাপযুক্ত কিনা, এবং দেখতে হবে সপ্তম ভাবের অধিপতি সে, এবার আমরা নবাংশে চলে যাব। সেই নবাংশে সেই সপ্তম ভাবের অধিপতির যে নবাংশ, সেই নবাংশটা এই অধিপতির সাপেক্ষে নিচস্থ ভাব কিনা, বা সেই ভাবের উপরে কোনো পাপ দৃষ্টি রয়েছে কিনা, পাপগ্রহ দৃষ্টি রয়েছে কিনা, এটা যদি থাকে তাহলেও কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। আপনারা, আমি আবার বলবো, আপনারা এগুলোকে বারবার শুনুন কিংবা নোটগুলো লিখে মনে রাখার চেষ্টা করুন। এখনও অনেকগুলো পয়েন্ট আলোচনা করব। মাঝখানে একটি কথা বলে নিই, যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি একটু করবেন, আর অবশ্যই আপনাদের মতামত এখানে কিন্তু আপনারা জানাবেন। এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, আমি অবশ্যই তাদের উত্তর দেব। হয়তো একটা দুটো দিন দেরি হতে পারে, কিন্তু আমি সময় পেলেই তাদের উত্তর কিন্তু আমি দেব। আপনারা ভাববেন না যে আমি উত্তর দেব না। এরপরে চতুর্থ সূত্র বলবো। সেই চতুর্থ সূত্র হচ্ছে সপ্তম হাউস এবং অষ্টম হাউসে, অর্থাৎ সপ্তম ভাব এবং অষ্টম ভাবে আমাদের দেখতে হবে কোনো ম্যালিফিক প্ল্যানেটের অ্যাসপেক্ট রয়েছে কিনা, অর্থাৎ দৃষ্টি রয়েছে কিনা, কিংবা সেই সপ্তম এবং অষ্টম হাউসে কোনো পাপক গ্রহ অবস্থান করছে কিনা, এটা আমরা দেখব। পাপক গ্রহ বলতে এর আগে আমি ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে পাপক গ্রহ বলতে আমরা মারক বাধককে দেখব, লগ্ন সাপেক্ষে দেখব, এবং আর একটা জিনিস দেখব যে কালপুরুষ জন্মছকে প্রাকৃতিকভাবে কারা পাপক গ্রহ, তাদেরও অবস্থানটা কিন্তু আমাদেরকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আর কি দেখব যে এই যে চতুর্থ সূত্রটি আলোচনা করছে, এখানে আরেকটা জিনিস আমাদেরকে খুব দেখতে হবে, সেটা হচ্ছে 12th হাউসে মার্স বা মঙ্গল রয়েছে কিনা। এর পাশাপাশি আমরা দেখব 7th হাউসের কথা বলেছি, অষ্টম হাউসের কথা বলেছি, কিন্তু 7th লর্ডের কথা এখন বলছি। সেই সপ্তম ভাবের যে অধিপতি বা যে মালিক, তিনি পাপক গ্রহের দৃষ্ট রয়েছে কিনা। পাপক গ্রহের দৃষ্টি কিন্তু এক্ষেত্রে অ্যালাউড নয়। এটা গেল চতুর্থতম সূত্র। এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম সূত্র। পঞ্চম সূত্র আমরা এখানে লগ্ন লর্ডকে নেব এবং 7th হাউসের লর্ডকে নেব। প্রথমেই আমরা দেখব লগ্নপতি, তারপরে দেখব সপ্তম ভাবের অধিপতি। এরা দুজনেই নিচস্থ পাপক গ্রহ যুক্ত, কিংবা আপনারা জানেন যে ষষ্ঠ ভাব হচ্ছে বাধা, মৃত্যু, অ্যাক্সিডেন্ট। নেগেটিভ দিক থেকে যদি আমরা ষষ্ঠ ভাবের বিচার করি, তাহলে এদের ষষ্ঠাংশে এরা রয়েছে কিনা, কিংবা এদের ষষ্ঠাংশে কোনো পাপক গ্রহ রয়েছে কিনা। তাহলে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন সূত্র, এগুলো কিন্তু সনাতন বৈদিক জ্যোতিষশাস্ত্রের খুব প্রাচীন এবং খুব গুপ্ত সূত্র, যেগুলো আপনাদের সঙ্গে কিন্তু আমি আলোচনা করছি। আপনারা বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে নোট করবেন, লাভবান আপনারা কিন্তু হবেন। এরপরে আজকের এই ভিডিওর শেষ যে সূত্র দিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেষ করব, সেটি হলো 7th লর্ডের, অর্থাৎ সপ্তম ভাবের যে অধিপতি, সেই অধিপতির নবাংশপতি। ভালো করে বুঝুন, সপ্তম ভাবের যে নবাংশপতি, সেই নবাংশপতি শত্রু গৃহগত রয়েছে কিনা, বা তিনি পাপ মধ্যগত রয়েছে কিনা। দেখা গেছে সপ্তম লর্ডের যে নবাংশপতি, সে এমন একটা জায়গায় অবস্থান করছে, তাকে পাপক গ্রহ দেখছে, এবং তার দুপাশে অর্থাৎ দ্বিতীয় দ্বাদশে, সেই তার দ্বিতীয় দ্বাদশে পাপক গ্রহ রয়েছে। এই ধরনের পরিবেশ যদি তৈরি হয়, তাহলে যে কোনো জাতকের জন্মছকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই ধরে নেব যে এই জাতকের বৈধ স্ত্রী একজন থাকলেও আরেকজনের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল
অনেকাংশে দেখা যায় যে গুপ্তভাবেও কিন্তু অনেক সময় তার স্ত্রী থাকতে পারে, যদি সেখানে রাহুর কোনো কানেকশান থেকে থাকে। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটি জন্মছক দেখে একজন জাতকের দুটি স্ত্রী বা একের অধিক স্ত্রী থাকবে কিনা এ নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর মতামত জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামতকে আমি ভীষণ গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকি। তাহলে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যাওয়ার আগে আরেকবার বলে যাই, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। এর আগের তারিখের ভিডিওটি আপনারা দেখবেন, সেখানে পুত্র সন্তান না কন্যা সন্তান হবে তা নিয়ে একটা দারুণ ব্যাখ্যা ওখানে দেওয়া রয়েছে। সেই ব্যাখ্যাটিকে আপনারা জেনে নিয়ে আপনারা কিন্তু নিজেদের মতো করে আলোচনা করবেন।